গিয়ে দেখি বাবা মেঝেতে উল্টো হয়ে পড়ে আছেন। মাথার পেছনে আঘাত লেগেছে আর কোমরের নিচের অংশ অদ্ভুতভাবে বেঁকেছিল। বাবা ব্যথায় শুধু আল্লাহ আল্লাহ করছিলেন। সবাইকে স্বাগতম করছি হন্টেড স্টুডিওর আরও একটি এপিসোডে। আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি আজকে। আশা করব এই ঘটনাটি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে। আপনারা যারা যেখান থেকে আমাদের হন্টেড স্টুডিও শুনছেন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগছে আমাদের ঘটনাগুলি, কেমন লাগছে আমাদের এপিসোডগুলি। এবং আপনার জীবনেও যদি এই ধরনের ভৌতিক ঘটনা থেকে থাকে, আপনিও কিন্তু আমাদের শোতে ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেইলে, যে ইমেলটি আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে। আপনার ঘটনার অপেক্ষায় আমরা থাকলাম। আমি পড়ে শোনাবো আপনার ঘটনা। আজকে যে ঘটনাটা আপনাদের সবাইকে আমি পড়ে শোনাবো, সেই ঘটনাটা আসলে কতটা ভয়ের আপনাদের লাগবে আমি জানি না, তবে ঘটনাটা আসলে খুবই অদ্ভুত এবং সত্যি কথা বলতে খুব ইমোশন ধরে রাখার মতো একটা ঘটনা। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে যিনি ঘটনাটি লিখেছেন এটা তার জীবনের অত্যন্ত কঠিন একটি পরিস্থিতির ঘটনা, সত্যি কথা বলতে। তো তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ে শোনাবো। আশা করব আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে ঘটনাটি। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই, আমি জাফরুল্লাহ, বর্তমানে কানাডার টরন্টোতে থাকি। অনেক দিন ধরেই আপনার হন্টেড স্টুডিও শুনি। সাধারণত আমি এসব ঘটনা কাউকে বলতে চাই না, কারণ মানুষ অনেক কিছু নিয়ে হাসাহাসি করে। কিন্তু আজকে যে ঘটনাটা লিখতে বসেছি সেটা লিখতে গিয়েও আমার হাত কাঁপছে। ঘটনাটা কতটুকু ভয়ঙ্কর জানি না, তবে আমার জীবনের সবচেয়ে অদ্ভুত আর কষ্টের অভিজ্ঞতা এটা। ঘটনাটা আজ থেকে প্রায় 7 বছর আগের। তখন আমি কানাডায় স্থায়ীভাবে থাকতাম। আমার বাবা বাংলাদেশেই থাকতেন। বয়স হয়ে গিয়েছিল, শরীরও আগের মতো ভালো ছিল না। অনেকদিন ধরেই উনি বলছিলেন আমাকে দেখতে আসবেন। আমি বারবার না করতাম, কারণ এত দূরের জার্নি, ঠান্ডার দেশ, আবার বাবার বয়সও ছিল। কিন্তু উনি বলতেন মরার আগে একবার ছেলেটাকে দেখতে চাই। শেষ পর্যন্ত বাবা কানাডায় আসেন। আমি এখনো মনে করতে পারি এয়ারপোর্টে বাবাকে প্রথম দেখার মুহূর্তটা। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে ছোট্ট একটা ব্যাগ। এত দূর দেশেও এসে ওনার মুখে সেই গ্রামের সহজ সরল হাসিটা ছিল। আমার ওয়াইফও বাবাকে খুব যত্ন করত। প্রথম কয়েকদিন বাবা অনেক খুশি ছিলেন। আমি অফিস থেকে ফিরে বাবার সাথে বসে গল্প করতাম। বাংলাদেশ, গ্রামের বাড়ি, আত্মীয় স্বজন, এসব নিয়েই কথা হতো। কিন্তু সমস্যাটা শুরু হয় এক রাতে। সেদিন গভীর রাতে হঠাৎ একটা বিকট শব্দ পাই। মনে হয়েছিল যেন ভারী কিছু পড়ে গেছে। আমি দৌড়ে ওয়াশরুমের দিকে যাই। গিয়ে দেখি বাবা মেঝেতে উল্টো হয়ে পড়ে আছেন। মাথার পেছনে আঘাত লেগেছে আর কোমরের নিচের অংশ অদ্ভুতভাবে বেঁকেছিল। বাবা ব্যথায় শুধু আল্লাহ আল্লাহ করছিলেন। সেদিন রাতেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পরে জানায় কোমরে গুরুতর ফ্র্যাকচার হয়েছে। বয়স বেশি হওয়ার কারণে অপারেশনেও ঝুঁকি ছিল। ধীরে ধীরে বাবা পুরোপুরি বিছানায় পড়ে যান। শুরুতে উনি একটু হাঁটতে পারতেন, পরে সেটাও বন্ধ হয়ে যায়। এরপর প্রায় 1 বছর বাবা আমাদের বাসাতেই ছিলেন। একটা মানুষকে ধীরে ধীরে অসহায় হয়ে যেতে দেখা খুব একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি রাতে ঘুমাতে পারতাম না। মাঝে মাঝে দেখি বাবা চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। জিজ্ঞেস করলে বলতেন কিছু না, কিন্তু ওনার চোখে দেখে মনে হতো উনি অনেক দূরের কিছু একটা ভাবছেন। একদিন বাবা হঠাৎ আমাকে বললেন আমি যদি মারা যাই আমাকে বাংলাদেশে নিস, আমি বিদেশের মাটিতে থাকতে চাই না। আমি সাথে সাথে রাগ করে বলছিলাম এইসব কথা বলেন কেন। বাবা আর কিছু বলেননি, শুধু হালকা একটা হাসি দিয়েছিলেন। তার প্রায় 2 মাস পরের ঘটনা। সেদিন শীতকাল ছিল, বাইরে প্রচুর তুষারপাত হচ্ছিল আর আমি আমার ওয়াইফ রাত 2টার দিকে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। কেন ভাঙে জানি না, অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল বাসার ভিতর কিছু একটা ঠিক নাই। আমি উঠে বাবার রুমে যাই। গিয়ে দেখি বাবা একদম স্থির হয়ে শুয়ে আছেন। প্রথমে বুঝতে পারি নাই, পরে কাছে গিয়ে দেখি ওনার নিঃশ্বাস নেই। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিস ছিল ওনার মুখটা এত বড় করে হা হয়েছিল যে আমি জীবনে কাউকে ওইভাবে দেখিনি। মনে হচ্ছিল মৃত্যুর আগে উনি খুব ভয় পেয়েছিলেন বা কিছু একটা দেখে অবাক হয়েছিলেন। আমি আর আমার ভাই বারবার চেষ্টা করছিলাম মুখটা বন্ধ করার, কিন্তু কিছুতেই মুখ বন্ধ হচ্ছিল না। কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়, আবার হা হয়ে যেত। সেই দৃশ্যটা আমি এখনো ভুলতে পারিনি। এরপর শুরু হয় লাশ বাংলাদেশে পাঠানোর ঝামেলা। যারা বিদেশে থাকে তারা জানে একটা মৃতদেহ দেশে পাঠানো কত জটিল ব্যাপার। কাগজপত্র, হাসপাতালের ক্লিয়ারেন্স, দূতাবাস, এয়ারলাইন্স সব মিলিয়ে কয়েকদিন লেগে যায়।
বাবার শেষ ইচ্ছা ছিল বাংলাদেশে দাফন হওয়া, তাই যেভাবেই হোক সেটা পূরণ করতেই হতো। যে রাতে লাশ ফ্রিজারে রাখার জন্য নেওয়া হয় সেখানেও একটা অদ্ভুত ঘটনা ঘটে। হাসপাতালের লোকজন লাশ নিয়ে নিচে যায়, আমরা কয়েকজন পিছনে ছিলাম, কিন্তু যে ফ্রিজারের দরজা খোলার কথা সে দরজাটাই খুলছিল না। একজন না, দুইজন না, তিনজন না, লোক সবাই চেষ্টা করছিল, তারা নিজেরাও বিরক্ত হয়ে যায়। একজন বলল মেশিনে নাকি সমস্যা, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো পাশের সব ফ্রিজারই ঠিক কাজ করছিল। শেষ পর্যন্ত বাবাকে অন্য একটা ফ্রিজারে রাখা হয়, জানি না কেন, কিন্তু তখন থেকে আমার বুকের ভিতর অদ্ভুত ভয় কাজ করতে শুরু করে। পরদিন বাবার লাশ এয়ারপোর্টে নেওয়া হয়। কাঠের কফিনের ভেতরে কাফনে মোড়ানো আমার বাবা শুয়েছিলেন। কফিনটা যখন কার্গো সেকশনে নেওয়া হচ্ছিল তখন আমার ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে যায়। আমরা প্যাসেঞ্জার সেকশনে উঠি, আমি, আমার ভাই আর আমার ওয়াইফ। সিটে বসে একটা কথাই বারবার মাথায় আসছিল, এই বিমানে এত মানুষ বসে আছে, কেউ জানেও না তাদের ঠিক নিচে একটা মৃত মানুষ শুয়ে আছে, আর সেই মানুষটা আমার বাবা। অন্য সময় বিদেশে আসা যাওয়ার সময় বাবা আমার পাশের সিটেই বসতেন, জানালার বাইরে তাকিয়ে থাকতেন, মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করতেন এখন কোথায় আছি। আর আজ উনি বিমানের নিচে কাঠের বাক্সে শুয়ে আছেন। বিমান রানওয়েতে ছুটতে শুরু করে, আমি চোখ বন্ধ করে বসেছিলাম। হঠাৎ মনে হলো বিমানটা অদ্ভুতভাবে কেঁপে উঠল, তারপর আবার গতি কমে যায়। কিছুক্ষণ পর পাইলট ঘোষণা করলো প্রবল বাতাসের কারণে বিমান টেক অফ করতে পারেনি, 1 ঘন্টা পরে আবার চেষ্টা করা হবে। পুরো বিষয়টা আমার কাছে তখন খুব অস্বাভাবিক লাগছিল। এরপর ফ্লাইট চলাকালীন পুরো সময় আমি অদ্ভুত অসুস্থ অনুভব করছিলাম, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, প্রচণ্ড গরম লাগছিল, মনে হচ্ছিল আমি প্লেনে বসে থাকতে পারবো না। অথচ কানাডায় আসার সময় আমার আর কোনো সমস্যাই হয়নি। সেই পুরো যাত্রায় আমি একটা মুহূর্তের জন্য শান্তি পাইনি। অবশেষে আমরা বাংলাদেশে পৌঁছাই। বাবাকে মিরপুরে আমাদের বাসায় আনা হয়, আত্মীয় স্বজন আসতে শুরু করে, লাশ খাটিয়ায় রাখা হয়, তারপর মুখ দেখানোর জন্য কাফনের মাথার গিটটা খুলে দেওয়া হয়। এরপরই সবাই ফিসফিস করে বলতে শুরু করে, দেখছোস উনি তো হাসতেছে। আমি প্রথমে গুরুত্ব দিইনি, কিন্তু পরে নিজেই গিয়ে দাঁড়াই, আর তারপর যা দেখি সেটা আমার দেখে শরীর ঠান্ডা হয়ে যায়। যে মুখটা কানাডায় এত বড় করে হা করেছিল, যে মুখটা আমরা কিছুতেই বন্ধ করতে পারিনি, সেই মুখ পুরোপুরি বন্ধ, আর ঠোঁটের কোণে হালকা একটা হাসি। আমি কিছুক্ষণ বোবা হয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর একটা জিনিস তখন দেখি। বাবার চোখে সুরমা দেওয়া ছিল, আমি খেয়াল করি চোখের কোণে ভেজা, সুরমাও ছড়িয়ে গিয়েছে একটু, মনে হচ্ছিল চোখ দিয়ে পানি বের হয়েছে, একদম এমন যেন কেউ কেঁদেছে। আমি এতটাই ভয় পাই যে কাউকে কিছু বলিনি, শুধু চুপচাপ সরে যাই। এরপর বাবাকে মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে নেওয়া হয়। পুরো রাস্তা আমি একদম চুপ ছিলাম, মনে হচ্ছিল বুকের ভেতর কেউ পাথর চেপে ধরেছে। দাফনের সময় বাবাকে কবরে নামানো হয়। যখন মাথা কাত করে শোয়ানো হচ্ছিল তখন আমার হঠাৎ খুব ইচ্ছা হচ্ছিল বাবাকে শেষবারের মতো দেখি। আমি নিজেই গিয়ে মাথার উপর দিকে গিটটা খুললাম, আর তারপর আমি আজও জানি না আমি আসলে কি দেখেছিলাম। বাবার মুখের সে হাসি আগের থেকে অনেক বড় হয়ে গেছে, একদম স্পষ্ট হাসি, আর 2 চোখ কোণ দিয়ে পানি গড়িয়ে নিচে নেমে গেছে। মনে হচ্ছিল বাবা হাসছেন আর কাঁদছেন একসাথে। আমি ওই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারিনি, ছোট বাচ্চাদের মতো কাঁদতে শুরু করি। এত মানুষ ছিল আশেপাশে, কে কি ভাবছে মাথায় কিচ্ছু আসছিল না, আমি শুধু কাঁদছিলাম। আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে সেই মুখটা মনে পড়ে আমার। আমি জানি না এগুলোর কোনো ব্যাখ্যা আছে কিনা, হয়তো সব কিছুরই বিজ্ঞানসম্মত কারণ আছে, কিন্তু একজন ছেলে হিসেবে আমি যেটা দেখেছি, যেভাবে দেখেছি, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। ইমেলটা লিখতে গিয়ে অনেকবার থেমে গেছে আমি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আপনার জন্য অনেক শুভকামনা ইব্রাহিম ভাই। এই ছিল ঘটনা, আমি ঘটনাটি পড়ে শোনালাম আপনাদের, এবং আমি নিজেও খুব ইমোশনাল হয়ে গেলাম ঘটনাটা পড়তে গিয়ে। আমি জানি না এই ঘটনাটাকে আসলে কিভাবে আমি বর্ণনা করব, কিভাবে আমি বলবো। আমি ঘটনাটা যখন পড়ছিলাম তখন আমার নিজেরও খুব ইমোশনাল লাগছিল। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। আজকের মতো আমি হন্টেড স্টুডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উপভোগ করবেন আমাদের প্রত্যেকটি ঘটনা, এবং সামনের কোনো ঘটনা নিয়ে আমি ফিরে আসবো। আজকের মতো এখানেই শেষ করছি। আমি ইব্রাহিম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হন্টেড স্টুডিওর সাথেই থাকুন। আজকে আর বেশি কিছু বলতে পারছি না, কারণ ঘটনাটি এমন যে আসলে কিছু বলার নাই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।